শহরের শীর্ষ ধনী এক নারী নিজের সামান্য গাড়ি চালককে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন। অহংকারী রানীর এমন সিদ্ধান্তে চারদিক চমকে গেল। তবে আসল সত্যটা প্রকাশ্যে এলে সবার চোখের জল বাঁধ মানল না। বিপুল ঐশ্বর্যের অধিকারী ওই নারী ভেতর থেকে ছিলেন ভীষণ একা। তার সুরম্য প্রাসাদে গাড়ি চালনার কাজ করত এক অতি সাধারণ যুবক, যার সম্বল ছিল কেবল এক বুক সততা। সময়ের অদ্ভুত খেলায় দুই মেরুর এই মানুষের মাঝে এক গভীর মায়া জন্ম নিল এবং চারপাশের ভ্রুকুটি উপেক্ষা করে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। কিন্তু তাদের সুখের আকাশে এমন এক কালো মেঘ ঘনিয়ে এলো যা তাদের সম্পর্কের শেকড় ধরে টান দিল। এই উপাখ্যান প্রেম, ত্যাগ ও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসের, যা জানলে আপনারও মন ভারী হয়ে আসবে। প্রিয় পাঠক, এই অবিশ্বাস্য ঘটনার আদ্যপান্ত জানতে শেষ পর্যন্ত গল্পটির সাথেই থাকুন। রাজধানীর সবচেয়ে কোলাহলমুক্ত ও বিলাসবহুল গলিতে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এক বিশাল অট্টালিকা। এত বড় বাড়িটিতে বসবাসকারী মানুষটি অবশ্য প্রতিনিয়ত একাকিত্বের আগুনে পুড়তেন। এই প্রাসাদের মালকিন নন্দিনী চৌধুরী ৩০ ছুঁই ছুঁই এক অপরূপা কিন্তু নিঃসঙ্গ নারী। তার রূপে যে কেউ মুগ্ধ হলেও তার চোখের গভীর বিষাদ যে কারো মন খারাপ করে দিত। এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার বাগদত্তার মৃত্যুর পর প্রায় ৬ বছর কেটে গেছে, কিন্তু সেই দগদগে ঘাঁ আজও তার মনে তাজা। বাইরের জগতের কাছে তিনি ছিলেন অত্যন্ত কড়া ও রাশভারী একজন মানুষ, কিন্তু আড়ালে তিনি ছিলেন এক জীবন্ত লাশ। প্রিয় মানুষের বিদায়ের পর নন্দিনী নিজেকে ৪ দেওয়ালের মাঝে বন্দী করে ফেলেছিলেন। কারো সঙ্গে মেশা তো দূর, নিজের ছায়াকেও যেন তিনি ভয় পেতেন। প্রতিদিন বিকেলে ছাদের এক কোণে বসে উদাস দৃষ্টিতে আকাশ দেখতেন, যেন কোনো হারানো ঠিকানার খোঁজ করছেন। আবারও কাউকে হারানোর ভয়ে তিনি নিজের চারপাশে এক দুর্ভেদ্য প্রাচীর তুলে নিয়েছিলেন, যেখানে প্রবেশাধিকার ছিল কারও। তবে সেই বিশাল সীমানার ভেতরেই বাস করত সম্পূর্ণ ভিন্ন জগতের এক বাসিন্দা। তার নাম তারিক। ২৭ বছরের এক প্রাণোচ্ছল পরিশ্রমী যুবক, যে ওই বাড়ির প্রধান রক্ষণাবেক্ষণকারী ও গাড়ি চালক হিসেবে কাজ করত। পরনে সস্তা পোশাক, কিন্তু চেহারায় অদ্ভুত এক প্রশান্তি এবং চোখে মুখে বিশ্বস্ততার ছাপ। সে এক প্রত্যন্ত গ্রাম থেকে শহরে পাড়ি জমিয়েছিল নিজের ছোট বোনের পড়াশোনার খরচ জোগাতে। জীবন তাকে অনেক কঠিন পথ হাঁটিয়েছে, তা সত্ত্বেও তার ঠোঁটের কোণে সারাক্ষণ এক চিলতে হাসি লেগে থাকত। তারিক পুরো এস্টেটের দেখাশোনা করত। বাগানের গাছপালা ছাঁটা থেকে শুরু করে নন্দিনীর গাড়ির যত্ন নেওয়া সবই তার দায়িত্বে ছিল। তবে তার কাজের ধরনটি ছিল ব্যতিক্রমী। সে শুধু ডিউটি হিসেবে কাজ করত না, বরং প্রতিটি কাজ অত্যন্ত মায়া ও দরদ দিয়ে সম্পন্ন করত, যেন এই জায়গাটা তার নিজেরই কোনো পবিত্র স্থান। এক পড়ন্ত বিকেলে নন্দিনী নিজের লাইব্রেরিতে বই পড়ছিলেন। হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলো এবং তিনি জ্ঞান হারিয়ে কার্পেটের ওপর লুটিয়ে পড়লেন। বিশাল বাড়িটিতে তখন পিন পতন নীরবতা। ধারে কাছে কোনো পরিচারক ছিল না। ঠিক তখনই বাইরে থেকে তারিক ছুটে এলো এবং আতঙ্কিত স্বরে বলে উঠল, ম্যাডাম, কি হয়েছে আপনার? সে মুহূর্তের মধ্যে তাকে ধরাধরি করে সোফায় বসালো, দ্রুত চোখে মুখে জলের ঝাপটা দিল এবং পারিবারিক চিকিৎসককে খবর দিল। তার চোখে মুখে নির্ভেজাল উৎকণ্ঠা পরিষ্কার ফুটে উঠেছিল। বেশ কিছুক্ষণ পর নন্দিনীর চেতনা ফিরলে তিনি দেখলেন তারিক কিছুটা দূরে দাঁড়িয়ে উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে। সে মৃদু স্বরে জানতে চাইল, এখন কেমন বোধ করছেন ম্যাডাম? নন্দিনী অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। জীবনে প্রথমবার যেন তিনি কারো চোখের ভেতরে এত নিখাদ দুশ্চিন্তা দেখলেন। নিজেকে দ্রুত সামলে নিয়ে তিনি স্বভাবসুলভ কঠিন গলায় বললেন, তুমি এখানে কি করছো? তারিক বিনীতভাবে উত্তর দিল, আপনি হঠাৎ পড়ে গিয়েছিলেন ম্যাডাম, আমি শুধু আপনাকে সাহায্য করতে এসেছিলাম। নন্দিনী কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, ঠিক আছে, এবার তুমি তোমার কাজে ফিরে যাও। তারিক কোনো শব্দ না করে ধীরে ধীরে বেরিয়ে গেল, কিন্তু দরজার কাছে গিয়ে একবার পেছন ফিরে তাকালো। তার চোখের সেই উদ্বেগ তখনও মেলায়নি। ওই ঘটনার পর থেকে অট্টালিকার ভেতরের আবহাওয়া কিছুটা বদলাতে শুরু করল। নন্দিনী জীবনে প্রথমবার অনুভব করলেন যে তার এই নিঃসঙ্গ পৃথিবীতে অন্তত একজন মানুষ আছে যে কোনো স্বার্থ ছাড়াই তার মঙ্গল চায়। যদিও তিনি বারবার নিজেকে বোঝাতেন যে তারিক নিছকে একজন কর্মচারী, কিন্তু অনুভূতি কি আর যুক্তি শোনে? দিন গড়াতে লাগল এবং তারিক আগের মতোই নিভৃতে নিজের কাজ চালিয়ে গেল। তবে এখন সে শুধু গাড়ির যত্ন নিত না, বরং নন্দিনীর ছোটখাটো বিষয়গুলোর দিকেও খেয়াল রাখত। তার পছন্দের কফি নির্দিষ্ট সময়ে টেবিলে রাখা, লাইব্রেরির বইগুলো গুছিয়ে রাখা এবং সবচেয়ে বড় কথা, সে কখনোই তার একাকিত্বে অনধিকার চর্চা করত না। এই বিষয়গুলো নন্দিনীর জমে থাকা বরফ গলিয়ে দিচ্ছিল। একদিন রাতে নন্দিনী নিজের ড্রয়িং রুমে বসে তার বাগদত্তার পুরনো ডায়েরি পড়ছিলেন। পুরনো স্মৃতির আঘাতে তার চোখ ঝাপসা হয়ে এলো এবং তিনি ডুকরে কেঁদে উঠলেন।
তার গাল বেয়ে অবিরাম অশ্রু ঝরতে লাগল। ঠিক তখনই বাগানের চাবি রাখতে তারিক সেখানে প্রবেশ করল। নন্দিনীকে এভাবে কাঁদতে দেখে সে দরজার কাছেই থমকে দাঁড়াল। তারপর খুব নিচু স্বরে বলল, ম্যাডাম, চাবিটা এখানে রাখলাম। কিন্তু নন্দিনী কোনো ভ্রুক্ষেপ করলেন না। তারিক বুঝতে পারল আজ তার মানসিক অবস্থা খুবই খারাপ। সে নিঃশব্দে ফিরে যেতে উদ্যত হল। তখনই পেছন থেকে নন্দিনীর গলা শোনা গেল, একটু দাঁড়াবে? তারিক থেমে গিয়ে ঘুরে দাঁড়াল। নন্দিনী জীবনে প্রথমবার নিজের ভেতরের কষ্ট কারু সামনে উন্মুক্ত করতে চাইলেন। তিনি ধরা গলায় বললেন, তোমার কি কখনো মনে হয় যে চারপাশের এত প্রাচুর্য আসলে একটা বিশাল শূন্যতা ছাড়া আর কিছুই নয়? তারিক কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর বলল, জি ম্যাডাম, মানুষ যখন তার বেঁচে থাকার আসল কারণটা হারিয়ে ফেলে তখন গোটা পৃথিবীটাই একটা বড় খালা খাঁচা মনে হয়। এ কথা শুনে নন্দিনী বিস্ময়ে তাকিয়ে রইলেন। তিনি প্রথমবার উপলব্ধি করলেন যে তারিক কেবল একজন সাধারণ চালক নয়, সে জীবনকে খুব গভীরভাবে উপলব্ধি করতে পারে। সেদিন রাতে তাদের মধ্যে প্রথমবার দীর্ঘ কথোপকথন হল। নন্দিনী তার ফেলে আসা জীবনের কথা বললেন, আর তারিক একনিষ্ঠ শ্রোতার মতো শুনে গেল। সেদিন থেকেই দুজনের মাঝে এক অদেখা সেতু তৈরি হল। এমন এক সেতু যেখানে শব্দের চেয়ে অনুভূতির ভাষা অনেক বেশি শক্তিশালী ছিল। ক্রমশ তারিকের উপস্থিতি নন্দিনীর এক অবিচ্ছেদ্য অভ্যেসে পরিণত হল। একবেলা তাকে না দেখলে বাড়ির সবকিছু বড্ড বেমানান লাগত। কিন্তু বাস্তবের জমিন এতটা মসৃণ ছিল না, কারণ সমাজের মানুষের চোখ সবসময় অন্যের খুঁত খুঁজতে ব্যস্ত থাকে। একদিন এস্টেটের এক মালি, জুবায়ের, দুজনকে বাগানে দাঁড়িয়ে হাসি মুখে কথা বলতে দেখে ফেলল। তার কুটিল মনে মুহূর্তেই এক নোংরা সন্দেহের জন্ম হল। পরের দিনই সে আশেপাশের সব কর্মচারীদের মধ্যে রটিয়ে দিল যে কোটিপতি মালকিনের সঙ্গে তার সামান্য কর্মচারীর অবৈধ সম্পর্ক চলছে। কানাকানি হতে হতে এই জঘন্য গুঞ্জন যখন নন্দিনীর কান অবধি পৌঁছাল, তখন তিনি লজ্জায় ও রাগে হতভম্ব হয়ে গেলেন। তিনি কালবিলম্ব না করে তারিককে ডেকে পাঠালেন এবং অত্যন্ত রুক্ষ স্বরে বললেন, আজ থেকে তুমি আমার ত্রিসীমানায় আসবে না। তোমাকে যেটুকু দায়িত্ব দেওয়া হয়েছে শুধু ততটুকুই করবে, এর এক চুলও এদিক ওদিক হবে না। এই নির্দেশে তারিকের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে এক অব্যক্ত যন্ত্রণা খেলা করে গেল, কিন্তু সে টু শব্দটিও করল না, কেবল মাথা সামান্য ঝুঁকিয়ে বলল, জি ম্যাডাম। সেই দিনের পর দুজনের মাঝে এক অদৃশ্য দেয়াল উঠে গেল। যে বাড়িটিতে সবেমাত্র প্রাণের সঞ্চার হয়েছিল তা আবার আগের মতো শ্মশানে পরিণত হল। কিন্তু হৃদয়ের টান কি এত সহজে মুছে ফেলা যায়? এক ঝোড়ো রাতে হঠাৎ নন্দিনীর শরীর প্রচণ্ড খারাপ হল। মারাত্মক মাইগ্রেন ও জ্বরের কারণে তিনি বিছানা ছেড়ে এক পাও নড়তে পারছিলেন না। ঘন ঘন পুরো বাড়ি অন্ধকার ও নিস্তব্ধ। স্টাফ কোয়ার্টার থেকে তারিক যখন কোনোভাবে এই খবর পেল, সে আর নিজের সীমানার কথা মনে রাখতে পারল না। এক দৌড়ে সে মূল ভবনে প্রবেশ করে তার ঘরে গেল। সে সমাজের সব ভ্রুকুটি আর নিয়মের তোয়াক্কা না করে সারা রাত তার শিয়রে বসে রইল। জলপট্টি দিল, নির্দিষ্ট সময়ে ওষুধ খাওয়ালো এবং তার পরম যত্নে শুশ্রূষা করল। পরদিন সকালে যখন নন্দিনী চোখ মেললেন, দেখলেন তারিক ফ্লোরে বসে তার বিছানার পাশে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে। তার চেহারায় রাত জাগার তীব্র ক্লান্তি, কিন্তু ঠোঁটের কোণে স্বস্তির রেখা। এই দৃশ্য দেখে নন্দিনীর বুকের ভেতরের সব অভিমান ও ভয় নিমেষে গলে জল হয়ে গেল। তিনি গভীরভাবে অনুভব করলেন যে তাদের এই সম্পর্ক আর নিছক মালিক কর্মচারীর গণ্ডিতে আটকে নেই, এটি তার চেয়ে হাজার গুণ পবিত্র ও গভীর। কিন্তু তাদের ধারণার বাইরে এমন এক প্রলয়ঙ্করী সত্য অপেক্ষা করছিল যা তাদের এই পবিত্র অনুভূতির সবচেয়ে কঠিন পরীক্ষা নিতে ধেয়ে আসছিল। নন্দিনীর মনের ভেতর এক তুমুল ঝড় বইতে শুরু করেছিল, যা থামানো তার সাধ্যাতীত ছিল। একপাশে ছিল আভিজাত্য ও লোকলজ্জার ভয়, অন্যদিকে তারিকের নিঃস্বার্থ প্রেম ও মায়া, যা রোজ তার আত্মায় একটু একটু করে জায়গা করে নিচ্ছিল। সেই অসুস্থতার রাতে তারিক যেভাবে তাকে আগলে রেখেছিল, তারপর থেকে নন্দিনীর চিন্তাভাবনা পুরোপুরি পাল্টে যায়। এখন তারিককে দূর থেকে দেখলেও তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠত, কিন্তু তিনি নিজের আবেগগুলোকে জোর করে দমিয়ে রাখতেন, কারণ তিনি জানতেন এই সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার। অন্যদিকে তারিকও নিজের হৃদয়ের কথা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল, তবে সে ভুলেও নিজের গণ্ডি পার হওয়ার কথা ভাবেনি। তার চোখে নন্দিনী কেবল একজন নিয়োগকর্তা ছিলেন না, বরং তিনি ছিলেন এক আরাধ্য দেবী তুল্য, যাকে ছোঁয়ার অধিকার তার নেই। কিন্তু বিধিলিপি হয়তো অন্য কিছুই লিখে রেখেছিল।
একদিন নন্দিনীর বাবার দূর সম্পর্কের এক ভাইপো সমীর হঠাৎ করেই সেই বাড়িতে এসে হাজির হল। সমীর ছিল এক আদ্যপান্ত ধূর্ত ও লোভী প্রকৃতির মানুষ, যার একমাত্র লক্ষ্য ছিল নন্দিনীর অগাধ সম্পদের মালিক হওয়া। বাড়িতে তারিকের অবাধ যাতায়াত এবং নন্দিনীর প্রতি তার খেয়াল রাখার বিষয়টি সমীরের নজর এড়াল না। সে দ্রুত বাড়ির অন্য কর্মচারীদের সঙ্গে সখ্যতা গড়ে তুলল এবং জুবায়েরের রটানো সেই গুজবের কথা বিস্তারিত জেনে নিল। এই খবরটি সমীরের জন্য তুরুপের তাস হয়ে উঠল। তার চোখে মুখে এক শয়তানি হাসি ফুটে উঠল। সে ওই দিনই সন্ধ্যায় নন্দিনীর ঘরে গিয়ে বাঁকা হেসে বলল, কি ব্যাপার দিদি, বড় ঘরের সম্মান কি একেবারে জলাঞ্জলি দিলে? নিজের সামান্য এক চাকরের সঙ্গে তোমার নামে নোংরা কথা রটছে চারদিকে। এই কথা শোনা মাত্রই নন্দিনীর দুই চোখ রাগে জলজল করে উঠল। তিনি কঠিন স্বরে বললেন, সমীর, নিজের মুখ সামলে কথা বলো। কিন্তু সমীর থামার পাত্র নয়। সে চরম উদ্ধত্তের সঙ্গে বলল, তুমি যদি এক্ষুনি এই ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে বের না করো, তবে কাল সকালের মধ্যেই এই খবর আমি শহরের সব পত্রিকায় ছাপিয়ে দেব। তোমার আভিজাত্য রাস্তায় গড়াগড়ি খাবে। এই হুমকিতে নন্দিনীর ভেতরটা ছ্যাঁত করে উঠল। নিজের জন্য নয়, বরং বংশের এবং তার প্রয়াত বাবার সম্মানের কথা ভেবে তিনি দিশেহারা হয়ে পড়লেন। সেই ভয়ঙ্কর রাতেই তিনি এক চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। তিনি তারিককে ডেকে পাঠালেন। তার গলার স্বর ছিল বরফের মতো ঠান্ডা, কিন্তু চোখের গভীরে লুকিয়েছিল এক সমুদ্র আর্তনাদ। তিনি বললেন, তারিক, আজই তুমি তোমার সব পাওনা বুঝে নিয়ে এই বাড়ি থেকে বিদায় নেবে। এই কথা শুনে তারিকের পায়ের তলার মাটি যেন সরে গেল। সে অবিশ্বাসের শুনে জানতে চাইল, ম্যাডাম, আমার কোনো অপরাধ হয়েছে কি? নন্দিনী অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বললেন, কারও কোনো অপরাধ নেই, শুধু আমার এটাই নির্দেশ। তারিক খুব শান্ত স্বভাবের ছেলে। সে সহজেই বুঝে গেল যে এই কঠোর সিদ্ধান্তের পেছনে অন্য কোনো চাপ রয়েছে। সে কোনো প্রতিবাদ করল না, শুধু ম্লান হেসে বলল, যথা আজ্ঞা ম্যাডাম, এবং মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। সেদিন রাতে নন্দিনী দরজা বন্ধ করে অঝরে কাঁদলেন। জীবনে হয়তো এই প্রথমবার তিনি নিজের বিবেকের বিরুদ্ধে গিয়ে কাউকে এত বড় শাস্তি দিলেন। পরদিন ভোরে যখন তারিক ব্যাগ হাতে এস্টেট ছেড়ে যাচ্ছিল, সে শেষবারের মতো দোতলার সেই ব্যালকনিটার দিকে তাকাল, যেখানে দাঁড়িয়ে সে প্রথমবার এক আপন মানুষের স্নেহ পেয়েছিল। কিন্তু তাদের এই অধ্যায় এখানেই সমাপ্ত হয়নি। নিয়তি তাদের জন্য এক অন্যরকম মোড় প্রস্তুত করে রেখেছিল। সপ্তাহখানেক পেরোতেই এক ভয়াবহ দুঃসংবাদ এসে পৌঁছাল। মহাসড়কে তারিকের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। এই খবর শোনামাত্র নন্দিনীর মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিল। তিনি খালি পায়েই পাগলের মতো গাড়ির দিকে ছুটলেন এবং হাসপাতালে পৌঁছালেন। এমার্জেন্সি ওয়ার্ডে গিয়ে দেখলেন তারিক মৃত্যুর সঙ্গে আপ্রাণ লড়ছে। তার পুরো শরীর ব্যান্ডেজে মোড়ানো, অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। কর্তব্যরত চিকিৎসক জানালেন, অবস্থা খুবই ক্রিটিক্যাল, দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা না হলে বাঁচানো অসম্ভব। এই কথা শুনে নন্দিনী হাউমাউ করে কেঁদে উঠলেন। তিনি হাসপাতালের ডিরেক্টরকে ডেকে নিজের ব্ল্যাঙ্ক চেক ধরিয়ে দিয়ে বললেন, যত কোটি টাকা লাগুক, আমার এই মানুষটাকে ফিরিয়ে আনুন। সেই চরম মুহূর্তে তিনি উপলব্ধি করলেন যে তারিক তার জীবনে কতটা অবিচ্ছেদ্য। সে আর কোনো কর্মচারী নয়, বরং তার বেঁচে থাকার সবচেয়ে বড় প্রেরণা। কিন্তু তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে এই দুর্ঘটনার পেছনে এক অন্ধকার ষড়যন্ত্র লুকিয়ে আছে। আর যখন সেই পৈশাচিক সত্যটি উন্মোচিত হবে, তখন তার পায়ের তলার মাটি চিরতরে সরে যাবে। হাসপাতালের সেই স্যাঁতসেঁতে ও দম বন্ধ করা পরিবেশে নন্দিনীর দম যেন আটকে আসছিল। আইসিইউ এর দরজার উপরে জ্বলতে থাকা লাল আলোটা বারবার জানান দিচ্ছিল যে জীবন ও মৃত্যুর মাঝে ব্যবধান খুব সামান্য। তার মন বারবার এটাই বলছিল, আজ যদি তারিকের কিছু হয়ে যায়, তবে তিনি আর কোনো দিন নিজেকে ক্ষমা করতে পারবেন না। তিনি বারবার ছুটে গিয়ে ডাক্তারদের একটাই কথা জিজ্ঞেস করছিলেন, ও বাঁচবে তো? আর প্রতিবারই ডাক্তারদের শুকনো উত্তর আসছিল, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। এই উত্তর শুনে নন্দিনীর দু চোখ বেয়ে শ্রাবণের ধারা নামছিল। তিনি কখনো কল্পনাও করেননি যে নিজের কর্মচারী ভাবা একটা মানুষের জন্য তার ভেতরটা এভাবে দুমড়ে মুচড়ে যাবে। আসলে তারিক কখন যে তার আত্মার অংশ হয়ে গেছে তা তিনি টেরই পাননি। রাত গভীর হচ্ছিল এবং প্রতিটি সেকেন্ড যেন এক একটা যুগ মনে হচ্ছিল।
হঠাৎ প্রধান সার্জেন্ট বাইরে বেরিয়ে এসে বললেন, পেশেন্টের অবস্থা খুব খারাপ, অবিলম্বে একটা মেজর সার্জারি করতে হবে, যার খরচ এবং ঝুঁকি দুটোই অনেক বেশি। নন্দিনী 1 সেকেন্ডও দেরি না করে দৃঢ় কণ্ঠে বললেন, আপনারা শুধু ওকে বাঁচান, টাকার কোনো চিন্তা করবেন না। সার্জেন্ট ভেতরে ফিরে গেলেন, আর নন্দিনী হাসপাতালের করিডোরে বসে সৃষ্টিকর্তার কাছে 2 হাত তুলে প্রার্থনা করতে লাগলেন। হয়তো জীবনের সবচেয়ে খাঁটি প্রার্থনাটা তিনি সেদিনই করেছিলেন। ঠিক সেই সময় করিডোরের এক প্রান্ত থেকে এক কুটিল কণ্ঠস্বর ভেসে এলো, এতই যদি দরদ, তবে ওই চাকরটাকে বিয়ে করে নিলেই তো পারো। নন্দিনী চমকে পেছনে তাকিয়ে দেখলেন সমীর দাঁড়িয়ে আছে, তার ঠোঁটে সেই জঘন্য বিজয়ী হাসি। নন্দিনী দাঁতে দাঁত চেপে বললেন, তুমি এখানে কি করতে এসেছ? সমীর তাচ্ছিল্যের সুরে বলল, আমি তো শুধু দেখতে এলাম বড় ঘরের মেয়ে একটা পথের ভিখারির জন্য কিভাবে কাঁদে। এই কথা শুনে নন্দিনীর রাগে গা জ্বলতে লাগল, কিন্তু তিনি নিজেকে সংযত রাখলেন, কারণ এখন তারিকের জীবন বাঁচানোটাই তার একমাত্র লক্ষ্য। সমীর কয়েক পা এগিয়ে এসে ফিসফিস করে বলল, একটা কথা জেনে রাখো, এই অ্যাক্সিডেন্ট কিন্তু এমনি এমনি হয়নি। এই কথা শোনামাত্র নন্দিনীর বুকের ভেতরটা ধক করে উঠল। তিনি কাঁপা গলায় বললেন, এর মানে কি? সমীর অট্টহাসি হেসে বলল, মানে খুব সোজা। ও বেঁচে থাকলে আমার প্ল্যান ভেস্তে যেত, তাই আমি লরি দিয়ে ওকে চিরতরে সরানোর ব্যবস্থা করেছিলাম। এই স্বীকারোক্তি শুনে নন্দিনী যেন পাথর হয়ে গেলেন। রাগে তার চোখ ফেটে জল বের হতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। সমীর আরও বলল, তবে তুমি চাইলে আমি ওকে বাঁচাতে পারি, শুধু আমার একটা শর্ত মানতে হবে। নন্দিনী তীব্র ঘৃণার সঙ্গে তাকিয়ে বললেন, কি শর্ত? সমীর বলল, তুমি আমাকে বিয়ে করবে এবং তোমার বাবার সব সম্পত্তি আমার নামে লিখে দেবে, তাহলে আমি আর কোনো ঝামেলা করব না এবং ওই ছেলেটাও প্রাণে বেঁচে যাবে। এই কথা শুনে নন্দিনী যেন আকাশ থেকে পড়লেন। একদিকে তার একমাত্র ভালোবাসার মানুষের জীবন, অন্যদিকে তার আত্মসম্মান ও বাবার স্মৃতি। কয়েক মুহূর্ত নিস্তব্ধ থেকে তিনি চোখের জল মুছিয়ে রুখে দাঁড়ালেন। অত্যন্ত কঠিন কণ্ঠে বললেন, আমি নিজের জীবন শেষ করে দিতে রাজি আছি, কিন্তু তোর মতো একটা জানোয়ারের কাছে মাথা নত করব না। সমীরের মুখ অপমানে কালো হয়ে গেল। সে আঙুল উঁচিয়ে হুমকি দিয়ে বলল, এর ফল কিন্তু খুব খারাপ হবে। ওই ছেলেটার মৃত্যুর জন্য তুই দায়ী থাকবি। এই বলে সে গটগট করে চলে গেল। নন্দিনী ভেতর থেকে দুমড়ে মুছড়ে গেলেও হার মানলেন না। তিনি শক্ত হয়ে বসলেন এবং চিকিৎসকদের ওপর আস্থা রাখলেন। দীর্ঘ 5 ঘন্টা পর অপারেশন থিয়েটারের লাল বাতি নিভল এবং ডাক্তার বাইরে এলেন। তার চেহারায় কিছুটা স্বস্তির ছাপ। তিনি বললেন, সার্জারি সফল হয়েছে, তবে আগামী 24 ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। এই কথা শুনে নন্দিনীর মনে হলো তিনি যেন নতুন জীবন ফিরে পেলেন। তিনি আইসিইউ এর কাছের দেয়ালের বাইরে ঠায় দাঁড়িয়ে রইলেন। খাওয়া দাওয়া ভুলে কেবল তারিকের জ্ঞান ফেরার অপেক্ষায় প্রহর গুনতে লাগলেন। সময় যত গড়াচ্ছিল তার ভেতরের অস্থিরতা তত বাড়ছিল। মাঝরাতে হঠাৎ মনিটরের বিপ শব্দ দ্রুত হতে লাগল এবং নার্সরা ভেতরে ছুটোছুটি শুরু করল। নন্দিনীর কলিজা শুকিয়ে গেল। তিনি দরজার কাছে ছুটে গেলেন, কিন্তু তাকে বাইরে আটকে দেওয়া হলো। তিনি অঝরে কাঁদতে কাঁদতে সৃষ্টিকর্তাকে ডাকতে লাগলেন। বেশ কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে শান্ত স্বরে বললেন, পেশেন্ট জ্ঞান ফিরে পেয়েছেন। এই কথা শোনা মাত্রই নন্দিনীর চোখ থেকে আনন্দের বন্যা বয়ে গেল। তিনি ধীরে ধীরে ভেতরে ঢুকলেন। তারিক চোখ আধবোঝা করেছিল। নন্দিনীকে দেখা মাত্রই তার ম্লান মুখে অদ্ভুত এক শান্তির হাসি ফুটে উঠল। সে খুব ক্ষীণ স্বরে বলল, আপনি কাঁদছেন কেন ম্যাডাম? আমি তো একদম ঠিক আছি। এই কথা শুনে নন্দিনী আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি তারিকের কপালে হাত রেখে বললেন, তুমি বেঁচে আছো, আমার আর কিচ্ছু চাই না। সেই পবিত্র মুহূর্তে তাদের দুজনের সম্পর্ক পৃথিবীর সব নিয়মের ঊর্ধ্বে চলে গেল। এটি আর মালিক শ্রমিকের সম্পর্ক রইল না, বরং এমন এক ঐশ্বিক বন্ধনে রূপ নিল যা কোনো ষড়যন্ত্রই ছিন্ন করতে পারবে না। কিন্তু তারা জানত না যে সমীর এত সহজে পিছু হটার লোক নয়। সে আরও এক জঘন্য চাল চালতে প্রস্তুত হচ্ছিল, যা তাদের জীবনকে এক ভয়াবহ গোলক ধাঁধায় ফেলে দেবে। হাসপাতালের সেই সাদা কেবিনে ওষুধের কড়া গন্ধের মাঝেই এক নতুন ইতিহাসের জন্ম হচ্ছিল, যা সমাজের সব ভ্রান্ত ধারণাকে গুঁড়িয়ে দিতে প্রস্তুত ছিল। তারিক এখন বিপদমুক্ত হলেও শারীরিকভাবে বেশ দুর্বল। নন্দিনী গত 10 দিন ধরে নিজের বাড়ি ছেড়ে ওই হাসপাতালেই পড়ে আছেন। তার চেহারায় চরম ক্লান্তি, চোখের নিচে কালশিটে পড়ে গেছে, কিন্তু তার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তার গোটা পৃথিবী এখন এই কেবিনের 4 দেয়ালের মাঝে আবদ্ধ।
তারিক যখনই ঘুম থেকে উঠত নন্দিনীকে তার পাশে বসে থাকতে দেখে তার বুকটা ভরে যেত। একদিন সে খুব সংকোচের সঙ্গে বলল, ম্যাডাম, আমার মতো একটা সামান্য মানুষের জন্য আপনি কেন এত কষ্ট করছেন? এই কথায় নন্দিনী ভীষণ আহত হলেন। তিনি তারিকের হাত শক্ত করে ধরে জীবনে প্রথমবার নিজের মনের আগল খুলে দিলেন। তিনি বললেন, তুমি আমার কাছে সামান্য নও তারিক, তুমি আমার জীবনের সেই আলো যা আমি অনেক আগেই হারিয়ে ফেলেছিলাম। এ কথা শুনে তারিকের দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে মাথা নিচু করে রইল, কারণ সে জানত তাদের দুজনের জগতের মাঝে বিস্তর ভারাক। কিন্তু মনের ভেতরের এই উত্তাল সমুদ্রকে আর শান্ত রাখা যাচ্ছিল না। এদিকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সমীর তাদের এই কথোপকথন শুনে রাগে ফুঁসতে লাগল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, যে কোনো মূল্যে সে এই সম্পর্ককে মাটিতে মিশিয়ে দেবে। সপ্তাহ দুয়েক পর তারিক পুরোপুরি সুস্থ হয়ে এস্টেটে ফিরে এলো, কিন্তু এবারের ফেরাটা আগের মতো ছিল না। প্রাসাদের প্রতিটি ইট পাথর যেন তাদের এই নবীন প্রেমের সাক্ষী হয়ে উঠল। অন্যদিকে সমাজের কদর্য রূপ আরও ভয়াবহ আকার ধারণ করল। চারদিকে শুধু তাদের নিয়েই আলোচনা। কেউ বলল বড়লোকের মেয়ের ভীমরতি ধরেছে, তাই চাকরকে নিয়ে প্রেম করছে। আবার কেউ বলল টাকা থাকলে দুনিয়ায় সবই সম্ভব। এসব কটূক্তি নন্দিনীর কানেও আসছিল, কিন্তু এবার তিনি পালিয়ে যাওয়ার বদলে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। একদিন তিনি তার পরিবারের কিছু ঘনিষ্ঠ সদস্য এবং এস্টেটের সব কর্মচারীদের ডেকে এক যুগান্তকারী ঘোষণা দিলেন। তিনি তারিকের হাত শক্ত করে ধরে বললেন, আজ আমি এমন এক সিদ্ধান্ত নিচ্ছি যা আপনাদের চোখে অপরাধ মনে হতে পারে, কিন্তু আমার অন্তরাত্মা জানে এটাই শুদ্ধতম কাজ। সবাই রুদ্ধশ্বাসে তার দিকে তাকিয়ে রইল। নন্দিনী শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আমি তারিককে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি। এই ঘোষণায় পুরো হলরুমে শ্মশানের নীরবতা নেমে এলো। কেউ নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তারিক নিজেও হতভম্ব। সে কাঁপা গলায় বলল, ম্যাডাম, আপনি এসব কি বলছেন? সমাজ তো আপনাকে ছিঁড়ে খাবে। নন্দিনী তার চোখে চোখ রেখে বললেন, সমাজের পরোয়া আমি অনেক আগেই ছেড়েছে। আমি শুধু নিজের জীবনের হিসেব মেলাতে চাই। ঠিক সেই মুহূর্তে সমীর সেখানে ঝড়ের বেগে প্রবেশ করে চিৎকার করে উঠল, এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। সে নন্দিনীকে শাসিয়ে বলল, তুই যদি এই ছোট লোকের গলায় মালা দিস, তবে আমি তোর সম্মান রাস্তায় নিলাম করে দেব। নন্দিনী এক বিন্দুও বিচলিত না হয়ে বললেন, তোর যা খুশি তুই করতে পারিস সমীর, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। এই কথা শুনে সমীর অপমানে লাল হয়ে সেখান থেকে বেরিয়ে গেল, কিন্তু তার চোখে ছিল এক ভয়ঙ্কর প্রতিহিংসার আগুন, যা আসন্ন এক বিশাল ধ্বংসলীলার পূর্বাভাস দিচ্ছিল। কিছুদিনের মধ্যেই খুব ছিমছামভাবে নন্দিনী ও তারিকের বিয়ে সম্পন্ন হল। কোনো জাঁকজমক ছাড়া কেবল দুটি হৃদয়ের মিলনে হওয়া এই বিয়ে পুরো শহরে রীতিমতো আলোড়ন ফেলে দিল। কেউ তাদের ধিক্কার জানালো, আবার কেউ তাদের সাহসের প্রশংসা করল। তবে বাইরের জগতের এই শোরগোলের মাঝে তারা নিজেদের এক শান্ত নীড় গড়ে তুলেছিল। বিয়ের পর নন্দিনীর চেহারায় যেন বসন্তের ছোঁয়া লেগেছিল। তিনি নতুন করে বাঁচতে শিখেছিলেন। তারিকও এখন তার দায়িত্বের প্রতি আরও বেশি যত্নশীল। সে প্রতি মুহূর্তে নন্দিনীকে সুখে রাখার চেষ্টা করত, কিন্তু তাদের এই সুখের যাত্রাপথে সমীরের ছায়া ক্রমাগত তাড়া করে ফিরছিল। এক রাতে হঠাৎ মূল ভবনের নিচতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। চারদিকে আগুন আর ধোঁয়ার কুণ্ডলী। তারিক নিজের জীবনের তোয়াক্কা না করে জ্বলন্ত সিঁড়ি ভেঙে উপরে উঠে নন্দিনীকে নিরাপদে বাইরে বের করে আনে। কিন্তু এই উদ্ধার কাজে সে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়। ফায়ার সার্ভিস এসে যখন আগুন নিয়ন্ত্রণে আনে, তখন প্রাথমিক তদন্তে জানা যায় এটি কোনো শর্ট সার্কিট নয়, বরং পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়েছে। নন্দিনী বুঝতে পারলেন এটি সমীরেরই কাজ। এখন আর এটি কেবল প্রেমীর লড়াই ছিল না, এটি রূপ নিয়েছিল বাঁচার অধিকার আদায়ের এক ভয়াবহ যুদ্ধে। কিন্তু পুলিশের বিস্তারিত তদন্তে যখন আসল সত্যটি বেরিয়ে এলো, তখন সবার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এমন এক গায়ে কাঁটা দেওয়া সত্য, যা যে কোনো মানুষের বিবেককে নাড়িয়ে দেবে এবং এই গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেবে। সেই অভিশপ্ত রাতের পর প্রাসাদের দেওয়ালগুলো থেকে তখনও পোড়া গন্ধ আসছিল। তবে সবচেয়ে বেশি পুড়ে ছাই হয়ে গিয়েছিল নন্দিনীর মন। তিনি পুরোপুরি নিশ্চিত ছিলেন যে এই অগ্নিকাণ্ড কোনো নিছক দুর্ঘটনা নয়, বরং অত্যন্ত নিখুঁত এক ষড়যন্ত্র, যার মাস্টারমাইন্ড সমীর।
তারিক আবারও হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে। তার শরীরের একটা বড় অংশ পুড়ে গেছে। ডাক্তাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবার তাকে বাঁচিয়ে তোলা রীতিমতো এক মিরাকল হবে। নন্দিনীর কাছে পুরো বিষয়টি এক অন্তহীন দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল। তিনি দিন রাত এক করে হাসপাতালের মেঝেতে বসে সৃষ্টিকর্তার কাছে নিজের স্বামীর প্রাণ ভিক্ষা চাইছিলেন। তিনি এখন আর শুধু কোনো ধনকুবের নন, তিনি এমন এক লড়াকু নারী যিনি নিজের ভালোবাসার জন্য গোটা পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এরই মধ্যে পুলিশের তদন্তে এক বিরাট অগ্রগতি হল। তদন্তকারী অফিসার একদিন নন্দিনীর কাছে এসে জানালেন যে এই আগুনের ঘটনায় বাড়ির ভেতরেরই পুরনো কোনো কর্মচারীর হাত রয়েছে। এই কথা শুনে নন্দিনী স্তব্ধ হয়ে গেলেন। তার মানে এমন কেউ এই চক্রান্তে জড়িত যাকে তিনি অন্ধের মতো বিশ্বাস করতেন। পুলিশি তদন্ত যত এগোতে লাগল, সত্যের এমন এক রূপ বেরিয়ে এলো যা সবাইকে বাকরুদ্ধ করে দিল। পুলিশ প্রমাণ পেল যে এই জঘন্য ষড়যন্ত্রে জড়িত ছিল এস্টেটের পুরনো মালি জুবায়ের। হ্যাঁ, সেই জুবায়ের যে প্রথম নন্দিনী ও তারিকের নামে মিথ্যা অপবাদ রটিয়েছিল। সে সমীরের দেওয়া টাকার লোভে নিজের বিবেক বিক্রি করে দিয়েছিল এবং বাড়ির সমস্ত ভেতরের খবর সমীরকে পাচার করত। এই সত্যিটা জানার পর নন্দিনীর বুকটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। যে মানুষগুলোকে তিনি নিজের পরিবারের অংশ মনে করে আশ্রয় দিয়েছিলেন, তারাই তার পিঠে ছুরি মেরেছে। পুলিশ জুবায়েরকে গ্রেপ্তার করল এবং রিমান্ডে সে সব সত্যি উগরে দিল। সে জানালো সমীরই এই পুরো গেম প্ল্যানের মূল চক্রী। তারিকের অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে বাড়িতে আগুন লাগানো সবই সমীরের নির্দেশে হয়েছে। এই স্বীকারোক্তি শোনার পর নন্দিনীর ধমনীতে যেন আগুন বইতে শুরু করল। তিনি প্রতিজ্ঞা করলেন এবার তিনি আর কাঁদবেন না। নিজের ভালোবাসা এবং নিজের স্বামীর ওপর হওয়া এই অন্যায়ের চরম প্রতিশোধ তিনি আইনি পথেই নেবেন। তবে নিয়তির সবচেয়ে বড় এবং নিষ্ঠুর খেলাটি তখনও বাকি ছিল। সেই রাতেই প্রধান চিকিৎসক নন্দিনীকে এমার্জেন্সিতে ডেকে পাঠালেন। তিনি অত্যন্ত উদ্বিগ্ন স্বরে বললেন, তারিকের অবস্থা খুবই খারাপ, প্রচুর ব্লাড লস হয়েছে, এখনই রক্ত দিতে হবে। কিন্তু তার ব্লাড গ্রুপ বড্ড রেয়ার, ব্লাড ব্যাংকেও স্টক নেই। নন্দিনী এক মুহূর্ত না ভেবে বললেন, আমার রক্ত নিন ডাক্তারবাবু। কিন্তু ক্রস ম্যাচিংয়ে দেখা গেল তাদের রক্তের গ্রুপ মিলছে না। নন্দিনী হতাশায় ভেঙে পড়লেন। কিন্তু তখনই ডাক্তার এমন এক অদ্ভুত কথা বললেন যা পুরো পৃথিবীর হিসাব উল্টে দিল। ডাক্তার জানালেন তারিকের পিঠের কাছে একটি জন্মদাগ আছে যা জেনেটিক্যালি খুব বিরল। ঠিক একই রকম একটি দাগ নন্দিনীর পরিবারের সদস্যদের মেডিকেল রেকর্ডেও আছে। নন্দিনী কিছুই বুঝতে পারছিলেন না। ডাক্তার গম্ভীর মুখে বললেন, আমাদের সন্দেহ তারিকের সঙ্গে আপনার রক্তের কোনো গভীর সম্পর্ক রয়েছে। আমরা যখন পুরনো ডিএনএ প্রোফাইল চেক করলাম, তখন যে ফলাফল এলো তা অবিশ্বাস্য। নন্দিনীর বাবা বহু বছর আগে এক অনাথ আশ্রম থেকে একটি ছেলেকে দত্তক নিয়েছিলেন, কিন্তু মাত্র 4 বছর বয়সে একটি মেলায় সেই ছেলেটি হারিয়ে যায়। সেই হারিয়ে যাওয়া ছেলেটি আর কেউ নয়, স্বয়ং এই তারিক। এই চরম সত্য শোনার পর নন্দিনীর পায়ের তলার মাটি যেন চিরতরে উধাও হয়ে গেল। তার শ্বাস বন্ধ হয়ে আসতে চাইল, মাথাটা ভোঁ ভোঁ করে ঘুরতে লাগল। যে ছেলেটিকে তিনি ভালোবেসে বিয়ে করেছেন, যাকে তিনি স্বামী হিসাবে গ্রহণ করেছেন, সে আদতে তারই নিজের ভাই। এই জঘন্য সত্য এতটাই মর্মান্তিক ছিল যে তা শোনার পর যে কোনো মানুষের হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যেতে পারে। নন্দিনী হাসপাতালের করিডোরে লুটিয়ে পড়ে গগন বিদারী আর্তনাদ করে কেঁদে উঠলেন। তার সুন্দর সাজানো পৃথিবীটা 1 সেকেন্ডে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। অন্যদিকে তারিক তখনও আইসিইউতে অচেতন। তার নিজের এই ভয়ানক পরিচয়ের কথা সে ঘুণাক্ষরেও জানে না। নন্দিনী এখন চরম এক ধর্মসংকটে। একদিকে তার বুকের ভেতরের ভালোবাসা, অন্যদিকে এমন এক সত্য যা সমাজের চোখে তাদের সম্পর্ককে পাপের চূড়ান্ত পর্যায়ে ফেলে দিয়েছে। তবে এর চেয়েও বড় বিপত্তি তখনও অপেক্ষা করছিল, কারণ সমীরও কোনোভাবে এই গোপন সত্যটি জেনে গিয়েছিল এবং এবার সে এই মুখ্য অস্ত্রটি ব্যবহার করে তাদের চিরতরে শেষ করার ছক কষতে শুরু করল। এই গল্প এখন এমন এক খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে এক পা ফেললেই ধ্বংস অনিবার্য। নন্দিনীর কাছে এই সত্যিটা ছিল এমন এক তীক্ষ্ণ বর্ষার মতো যা তার আত্মাকে ফালা করে দিচ্ছিল। হাসপাতালের ওই সাদা করিডোর, যেখানে একটু আগেই বাঁচার আশা উকি দিচ্ছিল, তা এখন এক নিশ্ছিদ্র অন্ধকারে পরিণত হল। এক অসহনীয় যন্ত্রণা আর এক অমানবিক সত্য তাকে ঘিরে ধরেছিল।
তিনি মেঝের উপর বসে ক্রমাগত ডুকরে কাঁপছিলেন। তার হাত পা থরথর করে কাঁপছিল, আর মস্তিষ্ক বারবার একটাই বার্তা দিচ্ছিল যে মানুষটার সঙ্গে তিনি এক ছাদের নিচে সংসার শুরু করেছিলেন সে আসলে তার বাবা মায়েরই দত্তক নেওয়া সন্তান। এই চরম নিয়তির কথা ভাবতেই তার কণ্ঠনালী চিরে কান্না বেরিয়ে আসছিল। কিন্তু ঠিক ওই মুহূর্তেই তার বুকের ভেতর আরেকটা অদ্ভুত যন্ত্রণা মোচড় দিয়ে উঠল, তারিকের জীবন বাঁচানোর তাগিদ। কারণ ভাই হোক বা স্বামী, মানুষটা তখনও মৃত্যুর সঙ্গে লড়ছিল, এবং সে এই নির্মম সত্যের বিন্দু বিসর্গেও জানত না। নন্দিনী বুঝতে পারছিলেন না তিনি কি করবেন। তিনি কি তারিককে এই সত্যের মুখোমুখি করবেন, নাকি আজীবনের জন্য এই পাপের বোঝা নিজের বুকে চেপে রাখবেন? তিনি কি এই সম্পর্ক ছিন্ন করে দেবেন, নাকি সমাজ সংসারের মুখে ছাই দিয়ে তাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করবেন? এই অজস্র প্রশ্নের ভারে তিনি যেন পাগল হয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই তার সামনে এসে হাজির হল সমীর। তার চোখে মুখে এক শয়তানি উল্লাস। সে সবকিছু জেনে গেছে, সেটা তার হাসি দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল। সে ব্যঙ্গাত্মক স্বরে বলল, কি দিদিমণি, শেষমেশ আসল সত্যিটা তাহলে জেনেই গেলে। এবার কি করবে? নিজের ভাইয়ের সঙ্গে রাত কাটানোর পাপ নিয়ে সমাজে মুখ দেখাবে কি করে? এই জঘন্য কথা শুনে নন্দিনীর ভেতরটা রাগে জ্বলে উঠল, কিন্তু তিনি তখন এতটাই বিধ্বস্ত যে তার মুখের ওপর কোনো জবাব দিতে পারলেন না। সমীর আরও এগিয়ে এসে বলল, যদি এই খবর একবার সংবাদ মাধ্যমে লিক করি, তাহলে তোমার সম্মান তো বটেই, তোমার বেঁচে থাকার অধিকারটুকুও মানুষ কেড়ে নেবে। তারপর সে তার আসল চালটা দিল, তবে তুমি চাইলে আমি এই নোংরা সত্যটা আজীবন লুকিয়ে রাখতে পারি। শুধু আমার একটা ছোট্ট কাজ করতে হবে। নন্দিনী ভাঙা গলায় বললেন, এখন আর তুই কি চাস? সমীর খিকখিক করে হেসে বলল, তোমার বাবার ওই বিশাল সম্পত্তিটা চুপচাপ আমার নামে লিখে দাও, আর এই ছেলেটার সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে ফেলো। আমি গ্যারেন্টি দিচ্ছি এই খবর কেউ কোনোদিন জানবে না। এই চরম মুহূর্তে নন্দিনী নিজের ভেতরের সব শক্তি এক করলেন। একদিকে তার সারা জীবনের সম্মান, অন্যদিকে তার ভালোবাসার মানুষের জীবন। কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে তিনি গভীর শ্বাস নিলেন, তারপর চোখের জল মুছে উঠে দাঁড়ালেন। এবার আর তার চোখে কোনো ভয় নেই। তিনি ইস্পাত কঠিন স্বরে বললেন, আমার ভুলের জন্য সমাজ আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু তোর মতো একটা শূকরের কাছে সম্পত্তি তো দূরের কথা, এক কানাকড়িও বিক্রি করব না। সমীরের মুখ অপমানে বিকৃত হয়ে গেল। সে দাঁত কিরমির করে বলল, এর পরিণাম কিন্তু খুব ভয়াবহ হবে। কাল সকালেই তোরা দুজনে খবরের কাগজের হেডলাইন হবি। এই বলে সে গটগট করে চলে গেল, আর পেছনে ফেলে গেল এক আসন্ন সামাজিক সুনামির ভয়ঙ্কর ইঙ্গিত। এদিকে আইসিইউতে তারিকের অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছিল। চিকিৎসকরা জানিয়ে দিলেন, দ্রুত রক্তের ব্যবস্থা না হলে মাল্টিপল অর্গান ফেলিয়ার হতে পারে। নন্দিনী নিজের সব আবেগ, ভয় আর চক্ষুলজ্জা একপাশে সরিয়ে রেখে চরম এক সিদ্ধান্ত নিলেন। তিনি স্থির করলেন, দুনিয়া তাকে যা খুশি বলুক, তিনি তারিককে বাঁচাবেনই। তিনি ডাক্তারদের বললেন, আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে রক্ত আনান, আমি সব খরচ বহন করব। ঠিক সেই সময়ে এক অদ্ভুত মিরাক্কেল ঘটল। হাসপাতালের ব্লাড ব্যাংকের এক পুরনো ডোনারের সঙ্গে তারিকের রক্তের গ্রুপ হুবহু মিলে গেল, এবং দ্রুত রক্ত সঞ্চালনের কাজ শুরু হলো। দীর্ঘ কয়েক ঘন্টার আপ্রাণ চেষ্টার পর তারিকের অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল। মনিটরের গ্রাফগুলো স্থিতিশীল হতে দেখে নন্দিনী স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কিন্তু তার বুকের ওপর চেপে বসা সেই পাহাড় সম সত্যের ভার তখনও বিন্দুমাত্র কমেনি। অবশেষে কয়েক ঘন্টা পর তারিকের জ্ঞান ফিরল। সে খুব কষ্ট করে চোখ মেলেই দেখল সামনে নন্দিনী দাঁড়িয়ে আছেন, কিন্তু এবার তার চোখে সেই পরিচিত প্রেম বা স্বস্তি নেই, বরং আছে এক গভীর শূন্যতা আর ভয়। তারিক খুব দুর্বল স্বরে জানতে চাইল, ম্যাডাম, আপনার মুখটা এমন ফ্যাকাশে কেন? সব ঠিক আছে তো? কিন্তু নন্দিনীর গলা দিয়ে কোনো স্বর বের হল না। তার বুকটা ফেটে যাচ্ছিল। অবশেষে তিনি প্রচণ্ড কষ্টে নিজেকে সামলে নিয়ে বললেন, তারিক, আমাকে আজ তোমাকে একটা সত্যি কথা বলতে হবে, এমন এক সত্যি যা আমাদের গোটা জীবনটাকে ওলটপালট করে দেবে। তারিক বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে বলল, কি সত্যি? তখন নন্দিনী অঝরে কাঁদতে কাঁদতে সেই ডিএনএ রিপোর্টের কথা, তার বাবার দত্তক নেওয়া সন্তানের কথা এবং তাদের এই অদ্ভুত রক্তের সম্পর্কের কথা সব খুলে বললেন। এই কথাগুলো শোনা মাত্রই তারিকের মুখের সমস্ত রক্ত যেন শুকিয়ে গেল। তার চোখ দুটো স্থির হয়ে গেল। সে যেন ঘোর বাস্তব থেকে ছিটকে কোনো দুঃস্বপ্নের জগতে চলে গেল। কিছুক্ষণ কেবিনের ভেতর এক মৃতবৎ নিস্তব্ধতা বিরাজ করল।
তারপর হঠাৎ তারিক দুহাতে নিজের মুখ ঢেকে হাউমাউ করে কেঁদে উঠল। সে যন্ত্রণায় আর্তনাদ করে বলল, এটা হতেই পারে না, ঈশ্বর আমার সাথে এত বড় অবিচার করতে পারেন না। কিন্তু সত্য তো ধ্রুবক, তাকে অস্বীকার করার কোনো উপায় ছিল না। সেই মুহূর্তে তাদের সাজানো স্বপ্নের প্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেল। স্বামী স্ত্রী হিসেবে তাদের অস্তিত্ব এক লহমায় পাপে পরিণত হল। কিন্তু নিয়তির পরিহাস তখনও শেষ হয়নি, কারণ হাসপাতালের বাইরে সমীর মিডিয়া ডেকে তাদের এই ব্যক্তিগত ট্র্যাজেডিকে জনসমক্ষে নিলাম করার প্রস্তুতি নিচ্ছিল। হাসপাতালের সেই বন্ধ কেবিনে এখন এক অদ্ভুত গুমোট পরিবেশ। নন্দিনী ও তারিক মুখোমুখি বসে আছে, কিন্তু তাদের মাঝে এখন 1000 মাইলের দূরত্ব। যে মানুষটা কিছুদিন আগেও তার জীবনের সবচেয়ে বড় আশ্রয় ছিল, সেই মানুষটাই এখন এক নিষিদ্ধ সত্য। নন্দিনীর চোখ দিয়ে অবিরত জল পড়ছে। সব চেষ্টা সত্ত্বেও নিজেকে সামলাতে পারছেন না তিনি। তারিকের অবস্থাও একই রকম। নিয়তি কেন তাদের নিয়ে এমন নির্মম খেলল, সেই উত্তর হাতড়ে বেড়াচ্ছিল সে। কিছুক্ষণ পর তারিক নিজেকে সামলে নিয়ে খুব ভারী গলায় বলল, নন্দিনীজি, আমাদের এই সম্পর্কটা সমাজ বা ধর্ম কেউই মেনে নেবে না। আমাদের এই মিথ্যে সংসার এখানেই শেষ করতে হবে। নন্দিনী ফুপিয়ে কেঁদে উঠে বললেন, তারিক, নিয়তি আমাদের এক করলেও সমাজ আমাদের আলাদা করে দিল। এই পাপের প্রায়শ্চিত্ত আমাদের দুজনকেই করতে হবে। ঠিক সেই মুহূর্তে সশব্দে কেবিনের দরজা খুলে গেল। সমীর কিছু সাংবাদিক ও ক্যামেরা পার্সন নিয়ে ভিতরে ঢুকল। সে বিজয়গর্বে চিৎকার করে বলল, এই দেখুন, শহরের সবচেয়ে বড় খবর, কোটিপতি মেয়ে নিজের ভাইয়ের সঙ্গেই রাত কাটাচ্ছে। ক্যামেরার ফ্ল্যাশগুলো অন্ধের মতো ঝলকে উঠতে লাগল। নন্দিনী ও তারিকের এই চরম ব্যক্তিগত যন্ত্রণা এখন সবার হাসির খোরাক। সমীর যখন অট্টহাসিতে ফেটে পড়ছিল, ঠিক তখনই সেখানে পুলিশ ফোর্স নিয়ে থানার ওসি প্রবেশ করলেন। তিনি সোজা গিয়ে সমীরের হাতে হাতকড়া পড়ালেন। সমীর চেঁচিয়ে উঠল, আমাকে ধরছেন কেন? আমি তো সত্যিটা সামনে আনলাম। ওসি কড়া ধমক দিয়ে বললেন, তোর সব কুকীর্তি ফাঁস হয়ে গেছে। জুবায়েরের জবানবন্দি, তারিককে মারার চেষ্টা এবং বাড়িতে আগুন লাগানোর সব প্রমাণ আমাদের হাতে আছে। সমীরের সমস্ত উদ্ধত্ত নিমেষেই শেষ হয়ে গেল। মিডিয়াও আসল সত্য জানতে পেরে স্তব্ধ হয়ে গেল। যারা এতক্ষণ নন্দিনীকে নিয়ে কুৎসা রটাচ্ছিল, তারা লজ্জায় মাথা নিচু করল। সংবাদ মাধ্যমে এখন সমীরের গ্রেপ্তারের খবর প্রচারিত হচ্ছিল। সমাজের বাঁকা চোখগুলো হঠাৎ করেই শ্রদ্ধায় অবনত হল। কিন্তু নন্দিনী ও তারিকের কাছে সমাজের এই হাততালির আর কোনো মূল্য ছিল না। তারা নিজেদের ভেতরের যুদ্ধে জয়ী হওয়ার পথ খুঁজছিল। কিছুদিন পর তারিক সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে নন্দিনী এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। তিনি তার বিশাল এস্টেট এবং সম্পত্তির সিংহভাগ একটি দাতব্য ট্রাস্টের নামে লিখে দিলেন, যা অনাথ ও পরিচয়হীন শিশুদের কল্যাণে কাজ করবে। তিনি সংবাদ সম্মেলনে বললেন, আমার ভাই যদি ছোটবেলায় না হারাতো, তাহলে হয়তো আজ আমাদের এই পরিস্থিতির শিকার হতে হতো না। তাই আমি চাই না আর কোনো শিশু তার পরিচয় হারিয়ে এমন করুণ পরিণতির সম্মুখীন হোক। তারিক এখন নন্দিনীর পাশেই দাঁড়িয়েছিল, তবে স্বামী হিসেবে নয়, এক দায়িত্বশীল ভাই হিসেবে। সে নন্দিনীকে বলল, আমরা হয়তো স্বামী স্ত্রী হিসেবে ব্যর্থ হয়েছি, কিন্তু ভাই বোনের এই পবিত্র সম্পর্কটা তো কেউ কেড়ে নিতে পারবে না। নন্দিনীর ঠোঁটের কোণে এক প্রশান্তির হাসি ফুটে উঠল। তিনি সস্নেহে বললেন, হ্যাঁ তারিক, নিয়তির কাছে আমরা হারিনি, আমরা শুধু সত্যকে মেনে নিতে শিখেছি। সেদিন থেকে তারা নিজেদের এক নতুন পরিচয়ে আবদ্ধ করল। সময়ের প্রলেপে তাদের বুকের ক্ষতগুলো ধীরে ধীরে শুকিয়ে এলো। দুজনে মিলে সেই দাতব্য প্রতিষ্ঠানটি অত্যন্ত সফলভাবে পরিচালনা করতে লাগল। তাদের এই আত্মত্যাগ ও সত্যকে মেনে নেওয়ার সাহস পুরো দেশের মানুষের কাছে এক দৃষ্টান্ত হয়ে রইল। এই গল্প আমাদের শেখায় যে জীবন যতই কঠিন পরীক্ষা নিক না কেন, সততা ও মানবিকতার কাছে সব চক্রান্তই তুচ্ছ। যে নন্দিনী একসময় 4 দেওয়ালের মাঝে একাকী কাঁদতেন, তিনি আজ হাজারো অনাথ শিশুর মুখে হাসি ফুটিয়েছেন। আর যে তারিক একসময় সামান্য কর্মচারী ছিল, সে আজ সেই বিশাল সাম্রাজ্যের এক গর্বিত অংশীদার। তারা প্রমাণ করে দিল, রক্তের সম্পর্কের চেয়েও বড় হল আত্মার পবিত্রতা। আর যেখানে মানবতা বেঁচে থাকে, সেখানে সব কালিমা দূর হয়ে এক নতুন ভোর আসে।